আচ্ছা, কম্পিউটার শব্দটা এসছে কম্পিউটারে থেকে, যেটা ল্যাটিন ওয়ার্ড। এর অর্থ হচ্ছে ক্যালকুলেট। আমাদের ফার্স্ট কম্পিউটারের নাম হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস এটা চায়না ইনভেন্ট করেছিল 1602 সালে। এর কাজ কি ছিল? অ্যাডিশন আর সাবট্রাকশন, এইটুকুই কাজ ছিল। এরপরে আরো এসছে নেপিয়ার বোনস বলে একটা কম্পিউটার এসেছিল, যেটা জন নেপিয়ার আবিষ্কার করেছিল। পাস্কালাইন পাস্কাল আবিষ্কার করেছিল। তারপরে আমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যেটা ইনভেন্ট করেছিল চার্লস ব্যাবেজ। যাকে কি বলা হয়? কম্পিউটারের জনক বলা হয়। ইনার বাড়ি লন্ডনে। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা আবিষ্কার হয়েছিল 1837 সালে। এরপরে আরো অনেকগুলো হয়েছে। তারপরে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডস্যাক বলে। এডস্যাক, যেটা হয়েছিল 1949-এ। আর এটা কেন বিখ্যাত বা এটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা প্রথম স্টোরেজ ক্যাপাসিটি স্টোরেজ স্টোরেজ ক্যাপাসিটি ছিল এই কম্পিউটারটা প্রথম, তাই। ঠিক আছে, এরপর আমরা যাবো কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশন, আমরা কতগুলো জেনারেশন পাই? আমরা 5টা জেনারেশন পাই। ফার্স্ট জেনারেশনটাতে কি ছিল? আমাদের ডিভাইসটা কিরকম ছিল? ভ্যাকিউম টিউব ছিল। ভ্যাকিউম টিউব ছিল, তাই এই ডিভাইসগুলো খুব বড় হতো। এর মধ্যে কোন কোন কম্পিউটারগুলো পড়তো? আমরা যেমন পড়লাম একটু আগে, অ্যাবাকাস পড়লাম, যেমন এডস্যাক, এডভ্যাক, এগুলো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়ে। তারপর আমাদের সেকেন্ড জেনারেশনে কি হলো? ভ্যাকিউম টিউবের জায়গায় ট্রানজিস্টর। ট্রানজিস্টর, যেটা কি নাকি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সেমিকন্ডাক্টর, এইগুলো এই মানে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের কয়েকটা উদাহরণ কি বলতে পারি? আইবিএম 1401, এগুলো সেকেন্ড জেনারেশন। আমাদের থার্ড জেনারেশন ট্রানজিস্টরকে আমাদের রিপ্লেস করে কি এলো? ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বলি আমরা যেটাকে। বা আইসি, এর মধ্যে এই কম্পিউটারগুলোর মধ্যে কি আমরা নতুন ফেসিলিটি দেখতে পেলাম? সেটা হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস এর ফুল ফর্ম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। আর এই কম্পিউটারে আমরা কি দেখতে পেলাম? থার্ড জেনারেশন কম্পিউটারে হাই লেভেল হাই লেভেল কি কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ দেখতে পেলাম। যেমন তার মধ্যে কয়েকটা উদাহরণ হচ্ছে ফরট্রান। ফরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। কোবল, অ্যালগল, এই নতুন নতুন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখতে পেলাম। আর এর মধ্যে সেকেন্ড জেনারেশনে যেগুলো ছিল সেগুলো হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ছিল। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু তার চেয়েও আরো উন্নত মানের থার্ডে হলো। ফোর্থে তাহলে তার চেয়েও বেশি উন্নত মানের। ফোর্থে কি হলো আমাদের? এখানে ইন্টিগ্রেটেড সার্কিট ছিল, এখানেও ইন্টিগ্রেটেড, কিন্তু এখানে লার্জ স্কেল, এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এখানে আমরা দেখতে পেলাম। এটাও, এখানে আমরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ পেলাম? ফোরট্রান ফোরট্রানই পেলাম, কিন্তু এর চেয়ে ফোরট্রান 4 বলে একটা পেলাম। এটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন পেলাম। পাস্কাল পেলাম, কোবল 74 পেলাম, এইগুলো নতুন পেলাম। আর এখানে কি কি দেখতে পেলাম? আমরা ইন্টেল চিপ দেখতে পেলাম, নতুন ইন্টেল চিপ দেখতে পেলাম। আর ম্যাকিনটসের আরো কিছু ডিভাইস দেখতে পেলাম। ফিফথ জেনারেশনে কি? ফিফথ জেনারেশন আরো উন্নত, সুপার লার্জ, এসএলএসআই, সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপস বা সার্কিট। এটা এখানে আমরা বায়ো চিপও দেখতে পেলাম। আর কি দেখতে পেলাম? অপটিক্যাল ডিস্ক দেখতে পেলাম আমরা নতুন করে এখানে। আর আর কি দেখতে পেলাম এখানে? আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স, তাহলে আমাদের এখন 5th জেনারেশন কম্পিউটার চলছে, আমরা 5th জেনারেশনের মধ্যে পড়ছি। আচ্ছা, টাইম লাইনটা যদি বলি, প্রথমটা ছিল 1940 থেকে 1956। এটা এটা চললো 56 থেকে 63। জাস্ট দেখার জন্য আর কি, সাল সেরকম ভাবে আসে না। 64 থেকে 71, 71 থেকে আমরা এটা ফোর্থ তো দেখতে পাই এখন, আর ফিফথ দেখতে পাই। 71 থেকে প্রেজেন্ট, আর এখন হচ্ছে প্রেজেন্ট থেকে বিয়ন্ড, মানে চলতে থাকলো, কবে নতুন আসবে ততদিন পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, সাইজ অনুযায়ী কম্পিউটার কত রকমের? আমরা সাইজ অনুযায়ী কম্পিউটার 4 রকমের হয়। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মধ্যে কোনগুলো পড়ে? আমাদের ডেস্কটপ, ল্যাপটপ, মানে এগুলো আমাদের কি? এগুলো হচ্ছে পিসি। আর কি পড়ে? আর আর পড়ে পাম টপ আর ওয়ার্কস্টেশন কম্পিউটার, এগুলো পড়ে। ন্যানো কম্পিউটারের মধ্যে, ন্যানো মানে আরো ছোট, যেগুলো ক্রেডিট কার্ডের সমান আর কি, ন্যানো কম্পিউটার গুলো। মিনি কম্পিউটার কোনগুলো? মিনি কম্পিউটার হলো সাইজে ছোট, ফাস্টার, আর হচ্ছে কস্টলিয়ার। ঠিক আছে, এগুলো এগুলোর দাম মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে কম। মেন ফ্রেম কম্পিউটার কোনগুলো? যেগুলো মেন ফ্রেম কম্পিউটার, এগুলো জাস্ট ভাগ জেনে রাখা, আর কিছুই না। মেন ফ্রেম কম্পিউটার কোনগুলো? যেগুলো লার্জ ইন্টারনাল মেমোরি স্টোরেজ থাকে, সেইগুলো। আর যেটা আমাদের একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আমাদের বেশি ইম্পর্টেন্ট, সুপার কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার, এই দুটো। সুপার কম্পিউটার কোনগুলো? যেগুলো সুপার ফাস্ট, খুবই এক্সপেন্সিভ, প্রচুর দাম, মেমোরি সাইজ অনেক বেশি। তারপরে তোমার এগুলো আমরা সাধারণত ইউজ করি না, বড় বড় জায়গায় ইউজ হয়। যেমন আমরা নাম শুনে আছি পারাম বা পারাম সিদ্ধি, যেগুলো আছে। তারপরে প্রত্যুষ, ফুজাকুটা জাপানের, ফুজাকু জাপানের, এগুলো হচ্ছে সুপার কম্পিউটার। এরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করে? এরা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে সুপার কম্পিউটার। আমাদের বর্তমানে ভারতের টপ 3টে সুপার কম্পিউটারের নাম হচ্ছে, মানে অ্যাজ পার আগস্ট 2024, ইয়ারাওয়াত, এটা কারা ডেভেলপ করেছে? সিড্যাক, পুনে। এরপরে কি আছে? এরপরে পরম সিদ্ধি চলে এসছে, আগে পরম সিদ্ধি ফার্স্টে ছিল। এটাও সেম, সিড্যাক কি। তারপরে কি আছে? প্রত্যুষ। এটা কারা ডেভেলপ করেছে? IITM, পুনে, সবকটাই পুনে। আর ওয়ার্ল্ড এর মধ্যে 3টে হচ্ছে, ফার্স্টে আছে ইউএস এর ফ্রন্টিয়ার, সেকেন্ডে আছে ফুজাকু জাপানের। এইটুকুই। আর আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন, যেমন ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বললাম। তো ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বললাম, সেটা হচ্ছে ফোরট্রান, ফর্মুলা ফোরট্রান। আর আর আরেকটা ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজকে আমাদের ফাদার অফ কম্পিউটার বলা হয়। আর অ্যালান টিউরিং বলে একজন ছিলেন, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন কম্পিউটার বলা হয়। আর ফার্স্টে ইন্ডিয়াতে প্রথম যে কম্পিউটারটা ডেভেলপ হয়েছিল, সেটার নাম সিদ্ধার্থ। এটা কোথায় ডেভেলপ হয়েছিল? এটা আমাদের কলকাতাতে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতাতে এটা ডেভেলপ হয়েছিল। আর তেমন কিছু ইম্পর্টেন্ট, আর আমরা এটা সাইজ অনুযায়ী ভাগগুলো করলাম। এছাড়া আমাদের কাজ অনুযায়ী ভাগ হয়, যেমন অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এগুলো আমাদের ডিজিটাল কম্পিউটার উদাহরণ পিসি। যেমন আমাদের হাইব্রিড এর মধ্যে পড়ে যাবে কোনগুলো? যেগুলো
ইসিজিতে কাজে লাগে বা ডায়ালাইসিস করতে কাজে লাগে, সেগুলো হাইব্রিড কম্পিউটারের মধ্যে পড়ে। তারপরে আহ, আর রইল আমাদের আর একটা হচ্ছে অ্যানালগের মধ্যে কোনগুলো পড়ে, যেগুলো ম্যাথামেটিক্যাল অপারেশনের কাজে লাগে সেগুলো। আমরা ক্যালকুলেটর একটা অ্যানালগ কম্পিউটার টাইপের করতে পারি, যেমন স্পিডোমিটার একটা অ্যানালগ কম্পিউটার এগুলো। আর পারপাসের হিসেব থেকে দুই রকম, জেনারেল পারপাস আর একটা হচ্ছে স্পেশাল পারপাস। এই এইটুকু জানলেই হবে আমাদের। আচ্ছা, নতুন টপিক আমাদের হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আর্কিটেকচার মানে প্রথম কম্পিউটার আর্কিটেকচার ইন্ট্রোডিউস করেছিলেন কে? জন ভন নিউম্যান বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রথম কম্পিউটার আর্কিটেকচারটা 1970 সালে ইন্ট্রোডিউস করেছিলেন। আচ্ছা, কম্পিউটারের কম্পোনেন্টস বলতে গেলে আমরা কি কি পাই? একটা হচ্ছে ইনপুট ইউনিট, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে আউটপুট ইউনিট, আর হচ্ছে কন্ট্রোল ইউনিট, তাই তো? সেন্ট্রাল বা কন্ট্রোল ইউনিটে বলি বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। ইনপুট ইউনিট কোনগুলো? যেটা দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, কম্পিউটার, সেটা হচ্ছে ইনপুট ইউনিট। যেমন আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিই, মাউস দিয়ে ইনপুট দিই, ক্যামেরা দিয়ে কি হয়, আমাদের ছবি নেয়, এটা ইনপুট হিসেবে নিচ্ছে। আর যেগুলো কম্পিউটার নিচ্ছে সেগুলো ইনপুট, আর যেগুলো দিচ্ছে সেগুলো আউটপুট। লাইক আমাদের স্ক্রিনে যেটা দেখছি সেটা আউটপুট, ওটা আমাদেরকে দেখাচ্ছে, আমাদের থেকে নিচ্ছে না কিন্তু স্ক্রিন দিয়ে, এটা আমাদের দেখানোর জন্য। তাই মনিটর একটা আউটপুট ডিভাইস, স্পিকার একটা আউটপুট ডিভাইস। তারপরে আমরা যদি বলি মাইক্রোফোন, মাইক্রোফোন দিয়ে ওরা নিচ্ছে ইনপুট, আমাদের দিচ্ছে না, ওরা নিচ্ছে, তাই এটা ইনপুট। তার ইনপুট আউটপুট বোঝা গেল, যেটা দিয়ে ওরা আমাদের থেকে কিছু নিচ্ছে সেটা ইনপুট, আর আমাদের যেটা দিচ্ছে সেটা আউটপুট। লজিক্যালি ভাবলে ইনপুট আউটপুটে ভুল হবে না যদি আমরা ডিভাইস গুলো জেনে থাকি তাহলে। যেমন জয়স্টিক, তোমরা যদি না জানো জয়স্টিকটা কি, তাহলে তো ইনপুট না আউটপুট এটা বুঝতে পারবে না, তাই না? সিপিইউ এর মধ্যে কি কি পড়ে? সিপিইউ এর মধ্যে পড়ে কন্ট্রোল ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, আর কি আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, আর কি আছে প্রাইমারি মেমোরি ইউনিট। এইগুলো মেন জিনিস যেগুলো সিপিইউ এর মধ্যে আছে। সিপিইউ কে আমরা কি বলে থাকি? সিপিইউ কে বলে থাকি আমরা ব্রেন অফ কম্পিউটার বলে থাকি সিপিইউ কে। আর সিপিইউ এর সম্পর্কে কি জানি? সিপিইউ এর যেটা আমরা ইন্টিগ্রেটেড সার্কিট পড়লাম সেটাকে কি বলে অ্যাকচুয়ালি? সেটাকে মাইক্রো প্রসেসর বলে। অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি করে? আমাদের লজিক্যাল যে ক্যালকুলেশন অপারেশন গুলো থাকে সেইগুলো অ্যারিথমেটিক লজিক ইউনিটে করে। লজিক্যাল অপারেশন কোনগুলো? আমরা যদি কোশ্চেন থাকে, আমরা পড়েছি আগে অ্যান্ড, নট, গেট, যেগুলো পড়েছি অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, এগুলো নর, নট, এগুলো এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন। আর কি হয় অ্যারিথমেটিক অপারেশন? অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে কি আছে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ডিভিশন, এগুলো রয়েছে। কম্প্যারিজনও করতে পারে এরা, ইকুয়াল, গ্রেটার, লেস, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই কাজগুলো এরা করতে পারে। আর কন্ট্রোল ইউনিটের কি কাজ? এটা আমাদের ইনপুট আর আউটপুট, যে আমরা ইনপুট দিই বা আউটপুট নিই সেইগুলোকে কোঅর্ডিনেট করে। আর মেমোরি ইউনিটের কাজ কি? এরা আমাদের প্রোগ্রামকে স্টোর করতে সাহায্য করে মেমোরি ইউনিট, এটাই। মাইক্রো প্রসেসরটা কি? মাইক্রো প্রসেসর হচ্ছে একটা কম্পিউটারের কন্ট্রোলিং এলিমেন্ট।
তারপর মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা কোথায় থাকে? এটা আসলে থাকে আমাদের মাদারবোর্ডে থাকে। মাদারবোর্ডটা কি আসলে একটা সার্কিট বোর্ড, সেটা হচ্ছে মাদারবোর্ড। এটাকে মাদারবোর্ড আর কি নামে পরিচিত? লজিক বোর্ড বা সিস্টেম বোর্ড বা প্ল্যানার বোর্ড নামে পরিচিত মাদারবোর্ড। মাদারবোর্ডে কি কি থাকে? অ্যাটাচ থাকে আমাদের র্যাম, অ্যাটাচ থাকে রম, ইউএসবি পোর্ট গুলো থাকে, ইউএসবি পোর্ট, ডিভিডি ড্রাইভ, কিবোর্ড মাউসের জন্য যে পোর্ট গুলো সেগুলো সবই থাকে। আর কি থাকে? ব্যাটারি থাকে, সিএমওএস ব্যাটারি, সিএমএস ব্যাটারি, এসএমপিএস থাকে, তারপর প্রসেসর চিপ থাকে, বায়োস চিপ থাকে। বায়োসের ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপরে বাস থাকে, বাসেস মানে যে আমাদের ওয়্যার গুলোকে বাসেস বলে, তো এইগুলো থাকে এর মধ্যে। ইউপিএস, ইউপিএসটা কি? ইউপিএসটা হচ্ছে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই করে ঠিকঠাক ভাবে। এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এবার আমাদের নতুন চ্যাপ্টার, কম্পিউটার হার্ডওয়্যার। আচ্ছা, আমরা একটু আগে বললাম কম্পিউটার হার্ডওয়্যার তাহলে কত রকমের হয়? একটা হচ্ছে ইনপুট হার্ডওয়্যার হয়, একটা হচ্ছে আউটপুট হয়। ইনপুটের মধ্যে আমরা প্রথমেই যে যার কথা মনে পড়েছে হচ্ছে কিবোর্ড। আমাদের কিবোর্ডের কথা প্রথমে মনে পড়ে। এটা কি জন্য লাগে? এটা আমাদের ইনপুট ডিভাইস, সেটা তো জানলাম। এটা আসলে লাগে হচ্ছে আমাদের ডেটা ইনপুট করতে। কিবোর্ড কত রকমের হয়? কিবোর্ড অনেক রকমের হয়, যেমন QWERTY আমরা যেটা ইউজ করি, QWERTY। তোমরা কিবোর্ডে দেখবে প্রথমেই উপরের লাইনে ট্যাবের পাশ থেকে তাকালে দেখবে যে QWERTY লেখা আছে। কিউ এর পর WERTY, এরকম ভাবে QWERTY লেখা আছে পরপর। তো এই জন্য এই কিবোর্ডটার নাম হচ্ছে QWERTY কিবোর্ড। এটা আমরা এখন বর্তমানে ইউজ করি। এতে মোট কি এর সংখ্যা 104টা কি আছে QWERTY কিবোর্ডে। আর কি কিবোর্ড আছে? ডেভোরাক আছে, DVORAC, এটাকে ফাস্টেস্ট বলা হয় ডেভোরাককে। আর কি আছে? অ্যাজারটি। এই কিবোর্ডে ওই ট্যাবের পাশে যে ফার্স্ট রো থাকে সেটা শুরু হয় অ্যাজারটি দিয়ে, এরকম। তো আমরা QWERTY কিবোর্ড ইউজ করি। তো কিবোর্ডে কি কি আমরা পেয়ে থাকি? অ্যালফা নিউমেরিক কিজ পেয়ে থাকি, A to Z পাই। আর কি পাই? 0 to 9 পাই। এটা এই জন্য এটা অ্যালফা নিউমেরিক। ফাংশন কি পাই? ফাংশন কি কোনগুলো? F1 F2 করে F12 পর্যন্ত আছে। ফাংশন কি গুলোর কাজগুলো আসতে পারে পরীক্ষায়। F1 এর কাজ যেমন হেল্পের জন্য F1 হয়, F5 রিফ্রেশের জন্য, এইরকম। তাছাড়াও আর কি পেয়ে থাকি? আমরা কন্ট্রোল কি পেয়ে থাকি। দেখবে অ্যালফা নিউমেরিক আর অ্যালফাবেটের মাঝামাঝি দেখবে ওখানে অনেকগুলো ডাইরেক্ট অপশন আছে, প্রিন্ট স্ক্রিন, স্ক্রিন লক, ইনসার্ট, হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, এসব অনেক কিছু আছে। সেগুলো হচ্ছে কার্সর কন্ট্রোল কিজ। আদার কি ও আছে আমাদের, যেগুলো ব্যাক স্পেস, ট্যাব কি, যেগুলো অ্যাকচুয়ালি এর পাশে চারপাশে ঘিরে থাকে সেগুলো ট্যাব কি এগুলো। পয়েন্টিং ডিভাইসের মধ্যে আমাদের কি পড়ে যায়? পয়েন্টিং ডিভাইস, সেটাও পয়েন্টিং আমাদের জন্য মাউস পয়েন্টিং। তো মাউসের কি কাজ? পয়েন্টিং ডিভাইস। আমাদের প্রথমে মনে পড়ে মাউসের কথা। মাউস তো একরকমই হয়, আর মাউসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এর সবকিছু লেজ কোথায় থাকে? পেছনে থাকে, কিন্তু মাউসের লেজ সামনে থাকে। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, যেটা অনেকবার পরীক্ষায় এসছে। মাউসের লেজটা সামনে থাকে এই মাউসের, মানে আমরা যে মাউসটা ইউজ করি। এছাড়াও কি আছে? তোমাদের একটু আগে বললাম ট্র্যাক বল, একটু আগে কি বলেছিলাম?
জয়স্টিক বলেছিলাম, লাইট ফ্রেম, এগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস। এগুলো সব পয়েন্টিং করার জন্য। ট্র্যাক বল দিয়ে যারা অনেকে গেম খেলে বা অনেক ওয়ার্ক স্টেশনেও কাজে লাগে, এয়ার ট্রাফিকে জয়স্টিক দিয়ে গেম খেলে অ্যাকচুয়ালি। এছাড়া আর কি ইনপুট ডিভাইস আছে? ইনপুট ডিভাইসের মধ্যে আরো আছে বারকোড। বারকোড রিডার গুলো আমাদের একটা ইনপুট ডিভাইস, এটা ডেটা ইনপুট করছে। টাচ স্ক্রিন, আমাদের কম্পিউটার স্ক্রিনটা আহ, যদি টাচ না হয় তাহলে সেটা আউটপুট। মনিটর যদি টাচ না করা যায় তাহলে আউটপুট। কিন্তু যদি টাচ করা যায়, টাচ করলে তো না ইনপুট দিচ্ছি না, আমরা কোনো একটা অপশন ক্লিক করছি তার মধ্যে ইনপুট দিচ্ছি, তাহলে টাচ স্ক্রিন, মোবাইলের টাচ স্ক্রিন কি হয়ে যাবে, ইনপুট ডিভাইস হয়ে যাবে। বা ল্যাপটপেও টাচ স্ক্রিন ল্যাপটপ হয়, সেগুলো মনিটরও ইনপুট হবে। ইনপুট আউটপুট বোথ হবে এগুলো, টাচ স্ক্রিন মনিটর গুলো ইনপুট আউটপুট বোথ। এছাড়াও আর কি আছে? আমরা ওএমআর, ওএমআর ফুল ফর্ম কি? অপটিক্যাল মার্ক রিডার। এটাতেও কি হয়, এটাও আমরা যে গোলগুলো করি সেইগুলো এরা সেটা স্ক্যান করে সেটা রিপোর্ট নেয়। এটা একটা ইনপুট ডিভাইস। ওসিআর, ওসিআর তোমরা অনেকে দেখেছো ফোনে বা কোথাও একটা ছবি স্ক্যান করলে তার উপরে যে লেখা থাকে সেগুলো আমরা ওয়ার্ড ফরম্যাটে নিয়ে আসতে পারি, সেটাকে ওসিআর বলে। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বলে ওটাকে, ক্যারেক্টার রিকগনিশন, ওসিআর। এটা এডিটও করা যায়, অ্যাসকি টেক্সট আর কি হয়, অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড একটা টেক্সট। আর কি রয়েছে? এমআইসিআর, এমআইসিআর কোনগুলো? চেকের নিচে দেখবে অনেক এরকম বার এরকম চিহ্ন থাকে, এটা হচ্ছে এমআইসিআর। এগুলো ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এগুলো সব আমাদের ইনপুট ডিভাইস। এছাড়াও কি আছে? স্মার্ট কার্ড রিডার আছে ইনপুট ডিভাইস, বায়োমেট্রিক সেন্সর ইনপুট ডিভাইস, স্ক্যানার যেটা আমাদের থাকে সেটাও ইনপুট ডিভাইস। মাইক্রোফোন বললাম প্রথমে, সেটা ইনপুট ডিভাইস। আর ওয়েব ক্যামও ইনপুট ডিভাইস। আউটপুটের মধ্যে প্রথমেই আমরা বললাম মনিটর, মনি মনিটর মনিটর আউটপুট ডিভাইস। কিন্তু সেটা যদি টাচ স্ক্রিন হয় তাহলে আমরা যেহেতু সেটা দিয়ে ইনপুট দিতে পারবো, তাই মনিটর তখন ইনপুট আউটপুট বোথ ডিভাইস হয়ে যাবে। প্রিন্টার, প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট প্রিন্ট হয় যেটা আমরা পাই হাতে, এটা আউটপুট পাচ্ছি একটা, তাহলে প্রিন্টার আউটপুট ডিভাইস। এছাড়া এছাড়া আবার কি রয়েছে আমাদের? স্পিকার আছে বললাম, হেডফোনস আছে, প্রজেক্টর আছে। এগুলো সব, প্রজেক্টর মনিটর কিছুটা একই। মনিটর আমাদের আউটপুট দেখায়, প্রজেক্টরও আমাদের আউটপুট দেখায়। এবার এর মধ্যেই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এক্ষুনি বললাম সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কত রকমের, কার কি কাজ, এটা আমাদের জানা খুব দরকার, কারণ এগুলো পরীক্ষায় খুব আসে। প্রিন্টার আমাদের আসলে দুই রকমের, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? মানে ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে সেইগুলো যেগুলো আমরা যখন কোর্টে দেখতাম স্টেনোগ্রাফাররা জোরে জোরে টাইপ করছে, একটা ওয়ার্ড একবারে, হ্যামার লাইক যেগুলো আর কি, একটা ওয়ার্ড একবারে বা একটা লেটার একবারে বা একটা সেন্টেন্স একবারে, একটা লাইন একবারে হয়, সেগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট মানে কোনগুলো? আমাদের এখন যেগুলো আছে লাইক ইঙ্কজেট প্রিন্টার, তারপর থার্মাল প্রিন্টার, লেজার প্রিন্টার, এগুলো আমাদের হচ্ছে নন ইম্প্যাক্ট, মানে আমরা বর্তমানে যেগুলো এখন ইউজ করি কম্পিউটারতে ডাইরেক্ট প্রিন্ট দিই যেটা দিয়ে সেটা। আর এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যেগুলো করতাম, হ্যামার লাইক, একটা লাইন একবারে এরকম। এর নন ইম্প্যাক্টের আমাদের কয়েকটা উদাহরণ যদি হয়, ডট ম্যাট্রিক্স প্রিন্টার,
এটার আর একটা নাম, এটাকে আমরা ইম্প্যাক্ট প্রিন্টার তো বলবো। আমরা একটা কোশ্চেন দেখছিলাম একটা পরীক্ষায়, এর আর এক নাম কি? তো যদি অপশানে ইম্প্যাক্ট থাকে, আর একটা নাম আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পিন প্রিন্টার্স। যদি অপশানে এই পিন প্রিন্টার্সটা না থাকে, পিন প্রিন্টার্স থাকলে এটাই নিতে হবে, আর যদি এটা না থাকে তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার। আমি যে কোশ্চেনটা দেখেছিলাম সেখানে এটা ছিল না, তাহলে ইম্প্যাক্ট হবে। তো ইম্প্যাক্ট করেছিলাম, ইম্প্যাক্ট ঠিক হয়েছিল। ডট ম্যাট্রিক্স ছাড়া কি আছে? ডট ম্যাট্রিক্স ছাড়া আছে ডেইজি হুইল প্রিন্টার আছে। আর কি আছে? লাইন প্রিন্টার, একবার একটা লাইন প্রিন্ট হয়। আর কি আছে? ড্রাম প্রিন্টার, ড্রাম প্রিন্টার। আচ্ছা, এর নাম পিন প্রিন্টার হলো কেন? ডট ম্যাট্রিক্স কারণ এটা একটা পিনের মতো লাইন, লাইন দিয়ে একটা টাইমে একটা অডি এরকম লাইন থাকে, পি লেখা আছে এরকম, এরকম ভাবে একবারে একটা স্ট্রোকে একটা পি উঠবে এরকম ডট 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 আকারে। তো এই জন্য এই প্রিন্টারটার নাম ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আর ডেইজি হুইল প্রিন্টার, এটা কেমন? এটা হচ্ছে নর্মাল ঠিকঠাক, এখন আমরা যেমন প্রিন্ট করলে যেমনটা দেখতে পাই, খুব হাই কোয়ালিটি লেখা ওঠে ডেইজি হুইল প্রিন্টারে। লাইন প্রিন্টার এটা এদের মধ্যে, ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে হাই স্পিড একটা প্রিন্টার, যেটা একবারে একটা লাইন প্রিন্ট করতে পারে। ড্রাম প্রিন্টার কোনগুলো? এগুলো একটু, ড্রাম প্রিন্টার হচ্ছে এগুলো যেগুলো পেপারটাকে একটা ড্রাম ব্যবহার করে ধরে রাখে, দিয়ে সেটাতে একটা ছবিতে একটা লেজার টাইপের, এটা একটু দেখে নেন ড্রাম প্রিন্টারটা কেমন দেখতে, যদি মনে না থাকে তাহলে। তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে যে ড্রাম প্রিন্টার, লাইন প্রিন্টার, ডেইজি ফিল প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। ডট ম্যাট্রিক্স কেন এরকম তাই, ডেইজি ফিল কেন? কারণ এটা খুব ডেইজি, খুব সুন্দর মানে লেখা হয়, হাই কোয়ালিটির লাইন, মানে একবারে এক লাইন। তো এই তিনটে মনে থাকলে ড্রাম প্রিন্টার মনে থাকবে, কি না দেখলেও হবে। ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে আমাদের যাবো এবার নন ইম্প্যাক্ট প্রিন্টার হলো নন ইম্প্যাক্টের মধ্যে যাব। ইনজেক্ট প্রিন্টার কোনগুলো? যেগুলো এটা তো ইনজেক্ট বলো, ইনজেট, লেজার, থার্মাল, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক, আর ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার। এটা তো ওই বড় বড় প্রিন্টিং প্রেসে বড় বড় যে প্রিন্ট গুলো করে সেটার জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টারটা লাগে। ইনজেট মানে হাই কোয়ালিটি লেখা ওঠে, কিন্তু খরচটা অনেক বেশি। এর এর জন্য সবসময় ছোট ছোট কার্ট্রিজ গুলো কিনতে হয় যেগুলো। লেজার প্রিন্টার হাই কোয়ালিটি ছবি প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। থার্মাল মানে হিট ক্রিয়েট করে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়। আলাদা পেপার লাগে এটার জন্য, কেমিক্যালি ট্রিটেড পেপার লাগে এটার জন্য। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টার, এগুলো হচ্ছে খুব ফাস্ট প্রিন্টার, পেজ মানে পেজ প্রিন্টারের মধ্যে পড়ে এটা একটা। এটা এইটুকুই। এই লেজার প্রিন্টারটা আসতে পারে। আর ইনজেট প্রিন্টার, মানে এই ভাগগুলো নামগুলো শুধু জানতে হতে পারে এটাই। থার্মাল মানে বুঝতেই পারছো, গরম দিয়ে হিট ক্রিয়েট করে কেমিক্যালি ট্রিটেড পেপারে প্রিন্ট করা হয়। লেজার একটু কম খরচে ভালো প্রিন্ট, দামি প্রিন্ট করা হয়। এতে লিকুইড ইঙ্ক ইউজ করা হয় একটা, লেজার প্রিন্টারে লিকুইড ইঙ্ক ইউজ করা হয় না, লিকুইড। আর কিছু, ঠিক আছে এইটুকুই। আচ্ছা, এবার আমরা নতুন টপিক যাব, সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি, মেমোরিতে যে প্রাইমারি যে ইউনিটটা থাকে বা প্রাইমারি মেমোরি থাকে, এটা কি করে? এই ইউনিটটা ডাইরেক্টলি কমিউনিকেট করে। দুই রকমের হয়, প্রাইমারি সেকেন্ডারি, দুই না অ্যাকচুয়ালি তিন রকমের হয়, প্রাইমারি সেকেন্ডারি আর টার্সিয়ারি।
তো আমাদের প্রাইমারি সেকেন্ডারি জানতে হবে। প্রাইমারি মধ্যে পড়ে র্যাম, রম প্রাইমারির মধ্যে পড়ে। এরা কি করে, এরা ডাইরেক্টলি সেকেন্ডারির মধ্যে পড়ে, যেমন আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড, এগুলো সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। আচ্ছা, কম্পিউটার মেমোরি কি করে, ডাইরেক্টলি সিপিইউ এর সাথে কমিউনিকেট করে। ঠিক আছে, আর এটার যে প্রথম ভাগটা বললাম র্যাম, র্যাম র্যাম কি কি করতে পারে, রিডও করতে পারে আর রাইটও করতে পারে। র্যাম র্যামের আর কি বৈশিষ্ট্য হচ্ছে, র্যাম হচ্ছে ভোলাটাইল ইন নেচার। র্যাম কিছু মনে করে না, যা কাজ করে কিছুক্ষণের মধ্যে কাজটা হয়ে গেলে তারপর কিছুক্ষণের মধ্যে ভুলে যায়। র্যাম কে তাহলে ভোলাটাইল যেহেতু, তাই একে আবার কি বলতে পারি আর এক কথা, এটা টেম্পোরারি স্টোরেজ মেমোরিও বলতে পারি। সেখানে এখানে রমের কথা যদি বলি আমরা, রম কি করতে পারে, রম রাইট করতে পারে না, শুধু রিড করতে পারে। যেটা রিডটা থাকে সেটা শুধু রিড করতে পারে রম। এটা কি, এটা পার্মানেন্ট মেমোরি। তাহলে ভোলাটাইল ইন নেচার না, এটা ভোলাটাইল না। র্যামকে আমরা ফার্দার কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, ডি র্যাম আর এস র্যাম। ডি র্যাম মানে ডাইনামিক র্যাম আর এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম। এটাকে ডি র্যামকে কি করতে হয়, মাঝে মধ্যেই রিফ্রেশ করতে হয়, রিফ্রেশ করা লাগে, কিন্তু এস র্যামকে রিফ্রেশ করা লাগে না। ডি র্যাম কিছুটা স্লোয়ার, কিন্তু এস র্যাম এত স্লোয়ার না। ডি র্যামে ডি র্যামের দাম কম, এস র্যামের দাম বেশি। তাহলে এস র্যামের মধ্যে কি পাই আমরা, সব একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ক্যাচ বা ক্যাচি মেমোরি বলি। এটা আমরা এস র্যামের মধ্যে দেখতে পাই। এ তাহলে এস র্যামের দামও বেশি, আর সাথে ক্যাচি মেমোরির দামও বেশি, খুবই এক্সপেন্সিভ। আর এটা ডি র্যামের চেয়ে অনেক ফাস্টার, আর মাঝে মধ্যেই রিফ্রেশ করা লাগে না। এটা একটা ব্যাপার। রিড এবার র্যাম মোটামুটি হলো। এবার রম, রম আমরা ফার্দার রমকে কভাবে ভাগ করতে পারি, তিন ভাগ। একটা হচ্ছে পি রম, ইপি রম, আর একটা ই পি রম। পি রম মানে প্রোগ্রামেবল রম, ইপি রম মানে ইরেজেবল প্রোগ্রামেবল রম, ইইপি রম মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। এটা কি, এটা নন ভোলাটাইল, প্রথমে বললাম রম নন ভোলাটাইল ইন নেচার। আর কি, এর যে কন্টেন্টটা থাকে সেটা কখনো চেঞ্জ করা যায় না। এটা যেমন নাম শুনে বুঝতে পারছি ইরেজেবল প্রোগ্রামেবল, এটা ইলেকট্রিক্যালি ইরেজেবল, কিন্তু এটা ইরেজেবল না, একদমই ইরেজেবল না। এটা ভিডিও গেম কনসোলে আমরা এই পিরম দেখতে পাই, আর মেডিকেল সার্ভিসেসে দেখতে পাই। ইরেজেবল প্রোগ্রাম অনেকটা, ইরেজেবল প্রোগ্রাম বলে অনেকটা পিরমের মতোই, কিন্তু এটার মধ্যে কি পার্থক্য, সেটা হচ্ছে এটা ইরেজ করা যায়। ইরেজেবল মানে ইরেজ করা যায়, আর এটাও কি, এটাও ইলেকট্রিক্যালি ইরেজ করা যায়, এটুকুই এক্সট্রা পার্থক্য। ওকে, এটা এটা একটা বিশেষ কারণে ব্যবহার করা হয়, বায়োসকে মেনটেন করার জন্য। বায়োসের ফুল ফর্ম বলেছি একটু আগে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটাকে মেনটেন করার জন্য এটা EEPROM ব্যবহার করা হয়। সাম স্পেশাল মেমোরিজ এর মধ্যে আমরা একটু আগেই কার কথা বললাম, সাম স্পেশাল মেমোরিজ। মেমোরিজ এর মধ্যে প্রথমেই কার কথা, একটু আগে আমরা কার কথা বললাম, ক্যাচি বা ক্যাচ মেমোরির কথা বললাম। এটা কি, এটা ভোলাটাইল ইন নেচার, মানে খুব তাড়াতাড়ি ভোলাটাইল হয়। এটা কি, এটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের কিছু মেমোরি এক্সট্রা হিসেবে ধরো ভিডিও দেখছো একটা ইউটিউবে, তো
বাফার হয় না? কিছুটা ধরো ইউটিউবে ভিডিও দেখছো, আমরা এতটা দেখেছি, তারপরে দেখি একটা হালকা করে হালকা লাইন আমাদের এতটা লোড হয়ে আছে। এটা কে লোড করে রাখে? এটা হচ্ছে ক্যাচ মেমোরি লোড করে থাকে। অনেক সময় একটা জিনিস আমরা দেখেছি, নতুন খুলতে গেলে ওটা অনেকটা সময় লাগে, কিন্তু আগে যেহেতু খোলা ছিল তাই এবার খুলতে গেলে দেখবে বেশিক্ষণ সময় লাগছে না, তাড়াতাড়ি খুলে যাচ্ছে। তার জন্য এটা ক্যাচ মেমোরির জন্য ওই পুরোনো ডেটাটা কিছুক্ষণের জন্য বা কিছুটা টাইমের জন্য স্টোর করে রাখে। এই ক্যাচ মেমোরি থাকে কোথায়? র্যামে থাকে। যে কারণে এ নিজেও ভোলাটাইল ইন নেচার। আর কি আছে? আর হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি আছে। ফ্ল্যাশ মেমোরি, এটা কি? এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল। এটা যেমন ভোলাটাইল, এই স্পিড বাড়িয়ে দিচ্ছে, র্যামে থাকে। এ যত বেশি থাকবে এই মেমোরি, তত ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যারই হোক তার স্পিড বেশি থাকবে। ফ্ল্যাশ মেমোরি কি? এটা নন ভোলাটাইল ইন নেচার। এটা কোথায় দেখতে পাওয়া যায়? ডিজিটাল ক্যামেরায় দেখতে পাই আমরা, মোবাইল ফোনে দেখতে পাই। আর কোথায় দেখতে পাই? প্রিন্টারে দেখতে পাই ফ্ল্যাশ মেমোরি। আর কি রয়েছে? আমাদের ভার্চুয়াল মেমোরি রয়েছে আর একটা। এটা কি? যেটা মেইন মেমোরিতে থাকে না, সেটা এরা ভার্চুয়ালি ক্রিয়েট করে আহ, যে যে টেকনিকে আর কি প্রসেসটা কমপ্লিট করে, সেটাই ভার্চুয়াল মেমোরি করে। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে উম, আমাদের মেইন মেমোরি যতটা সাইজের, তার চেয়ে বড় সাইজের ভার্চুয়াল মেমোরি থাকে, তার চেয়ে বড় সাইজের আমরা কাজ কম্পিউটারে করতে পারি। যেমন এখন দেখবি ভার্চুয়াল র্যাম হচ্ছে ফোনে, দেখবে 8 জিবি প্লাস 4 জিবি, এরকম একটা, এটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ডারি মেমোরিজ আমরা যাই। সেকেন্ডারি মেমোরিজ এর মধ্যে যেগুলো আছে সবগুলোই মোটামুটি রম বলি, মানে নন ভোলাটাইল, ভুলে না, ওগুলো পার্মানেন্ট মেমোরি। যেমন হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ বলে যেটাকে। তারপরে ফ্লপি ডিস্ক রয়েছে, অনেক পুরনো যদিও এগুলো। ফ্লপি ডিস্ক গোল্ড, এইচডিডি মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটা বলি আমরা। তারপরে ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ বলতে কোনগুলো? আগে যেগুলো গোল গোল টেপ ঘুমানো থাকতো, ঘোরানো থাকতো, গান চলতো, সেইগুলো ম্যাগনেটিক টেপ। অপটিক্যালের মধ্যে যেমন রয়েছে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক স্টোরেজ এগুলো। এই হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আর কি, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই দিয়ে স্টোরেজ করে। এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এটা একটা। তারপরে ফ্লপি ডিস্ক একটা বললাম, গোল ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ ঘোরানো থাকতো আহ, সেটা। তারপরে আমাদের যে অপটিক্যাল স্টোরেজের মধ্যে যেগুলো পড়ে, সেগুলো হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি বলে, ডিভিডি বলি, ডিজিটাল ভিডিও ডিস্ক বলি, ডিভিডি। আর ব্লুরে ডিস্ক বলে একটা রয়েছে, এগুলো একটু বড়। ব্লুরে ডিস্কটা এগুলো কি, সিডি যেমন বেশি মেমোরি রাখতে পারে না, স্টোরেজ বেশি হয় না, ডিভিডিরও বেশি স্টোরেজ হয় না, 4.7 জিবি থেকে 17.08 জিবি পর্যন্তই হয়। সিডিটাও ওই রকম 750 এমবি এরকমই থাকে। 750 এমবি একটা ভেরিয়েন্ট আছে, আরো কত আছে যেন, 750, 750টা মনে পড়ছে, 750 এমবি সিডি স্টোরেজ। আর ব্লুরে ডিস্ক গুলো অনেকটা বড় হয়, যেগুলো 25 জিবির কাছাকাছি আটে। এরপর হচ্ছে এসএসডি বলি আমরা, যেটা সলিড স্টেট ড্রাইভ, এসএসডি সলিড স্টেট ড্রাইভ। এটার মধ্যে কি পড়ে? আমাদের পেন ড্রাইভ বা থাম ড্রাইভ বলি, যেটা পেন ড্রাইভ চিনি আমরা, পেন ড্রাইভ, থাম ড্রাইভ। তারপরে পরে হচ্ছে মেমোরি কার্ড যেটা আছে, এগুলো হচ্ছে এসএসডির মধ্যে পড়ে। এগুলো অনেক বড় বড় সাইজের হতে পারে। এগুলো সবই হচ্ছে কিসের মধ্যে পড়ছে? এগুলো এই যে যেগুলো সব বললাম, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি। সেকেন্ডারি তো একটা কোশ্চেন দেখছিলাম, পেন ড্রাইভ কি ডিভাইস? কোশ্চেনে অপশনে ছিল প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আর কোয়াটারনারি ছিল। তাহলে এটা কি হবে?
সেকেন্ডারি হয়ে যাবে। এরপরে আমরা সেকেন্ডারি স্টোরেজ স্টোরেজ গুলো জানতে হবে 1 GB সমান কত, যেমন এরকম। তো সবচাইতে ছোট ইউনিট হচ্ছে বিট, অন বিট। এটা কি হলো? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের মধ্যে কি কি পড়ে? 0 বা 1, এগুলো বাইনারি ডিজিট। আর এই বাইনারি দিয়ে কি হয়? সব কম্পিউটারের যত অপারেশন আছে সেটা এই বাইনারি দিয়ে হয়। বাইনারি, বাই মানে 2, বাইনারি 0 এর 1 বিট হলো। এবার এর চেয়ে বড় হচ্ছে 4 বিট। 4 বিট মানে 1 নিবল বলি আমরা এটাকে। এরপরে যদি 8 বিট, 8 বিট সমান 1 বাইটকে 8 বিট বলি। এই পর্যন্ত আমাদের একটু মনে রাখতে হবে, তারপরে সব 1024। এরপরে যদি আমরা যাই 1 কেবি, 1 কেবি মানে 1024 বাইট। 1 এমবি মানে এটা এখানে চলে আসবে 1024 কেবি। 1 জিবি মানে এটা চলে এলো 1024 এমবি। জিবির পর 1 টিবি আসবে। 1 টিবি মানে 1024 জিবি। তারপরে 1 পেটাবাইট আছে, পিবি পেটাবাইট। পেটাবাইট মানে টিবি চলে আসবে 1024 টিবি। এরপরে আরো আছে এক্সাবাইট, জেজাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টোবাইট, জিওবাইট। আমি এটা মনে রাখি হচ্ছে পেজি, বিজি, পেজি, বিজি, পেজি, বিজি, পেজি এনে এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে এরপরে ই দিয়ে আছে এক্সাবাইট, তারপরে জেড দিয়ে আছে জোটাবাইট, তারপর ওয়াই দিয়ে আছে ইয়োটাবাইট, তারপরে বি দিয়ে আছে, বি দিয়ে ব্রন্টোবাইট, জি দিয়ে আছে লাস্ট সবচেয়ে বড় হচ্ছে জিওবাইট। হাইয়েস্ট মেমোরি মেজারমেন্ট তাহলে জি দিয়ে, জিওব বাইট। অপশনাল পরীক্ষায় দেখা গেল এরকম জিওব বাইট একটা অপশন থাকলো, টিবি থাকলো, পিবি থাকলো, তারপর আর একটা এমবি থাকলো। তোমরা তো সবই জানো, বলবে যে হ্যাঁ টিবি তো আছে, টিবি তো হাইয়েস্ট, জিবির চেয়ে টিবি বড়, এরকম তো পিবি বড়, তো পিবি বড়। যে কম্পিউটার সফটওয়্যার, নতুন টপিক। কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার কত রকমের হয়? কম্পিউটার সফটওয়্যার 2 রকমের হয়। এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোনগুলো পড়ে? যেগুলো আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কোনগুলো? অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স। উইন্ডোজ 7 থেকে মানে এক্সপি 7, 2098, 8, 9, 10, 11, 12 সবই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ছে। ইউনিক্স, লিনাক্স এগুলো অপারেটিং সিস্টেম। এমএস ডস অপারেটিং সিস্টেম একটা, এমএস ডস এটা একটা অপারেটিং সিস্টেম। আচ্ছা, অপারেটিং সিস্টেম থাকলে তো শুধু কম্পিউটারটা চলবে না। আমরা যে বারবার একটা ওয়ার্ড বলছি বায়োস, বায়োস বেসিক ইনপুট আউটপুট। এ এ যদি অ্যাসেম্বল না করে সব ইনপুট বা আউটপুট ডিভাইস গুলোকে, তাহলে তো কম্পিউটার খুলবেই না। কম্পিউটার কখনো বুট করতে গেলে দেখবে প্রথমে যে আহ, যে আমাদের ইন্টারফেসটা দেখায় সেটাই বায়োসই দেখায়। বায়োসই সবার সাথে যোগ স্থাপন করে সমস্ত হার্ডওয়্যারের সাথে। তো এটা হচ্ছে বেসিক। বায়োসটা খুব ইম্পর্টেন্ট কম্পিউটারের জন্য। সেটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে তো সবগুলোই পড়ে। এমএস অফিসে যত আছে, এমএস অফিসে যত সফটওয়্যার আছে সবগুলোই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরো যেগুলো আছে আমাদের টাইপিং এর যে সফটওয়্যার গুলো আছে, বা ডাটাবেস ম্যানেজমেন্টের যেগুলো আছে, ভিএলসি প্লেয়ার, তারপরে আরো যেগুলো আছে সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেমটাই শুধু সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে।
সফটওয়্যার অনেক রকমের হয়। একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, যেটা কিনা ফ্রিতে যে কেউ ইউজ করতে পারে, যেমন লিনাক্স ফ্রিতে যে কেউ ইউজ করতে পারে, আর যে কেউ মডিফাইও করতে পারে, বা কখনো টাকা লাগলে খুব কম লাগতে পারে, যেটা ওপেন সোর্স সফটওয়্যারের ক্ষেত্রে। ওপেন সোর্স মানে ওপেন সোর্স, বুঝতে পারছো, ওপেন সোর্স যেখানে সেখানে পাওয়া যাবে। আর এটাতে ফ্রিতেই হয় বললাম, মোটামুটি ফ্রি বা কস্ট লাগলো খুব লো কস্ট। তুমি এটাকে মডিফাই করতে পারো। আর কি করতে পারে, মডিফাই করে এটা আবার তুমি বিক্রিও, ডিস্ট্রিবিউটও করতে পারো মডিফাইড ভার্সনটা। এর এক্সাম্পলের মধ্যে কি কি পড়ে, লিনাক্স। এর আগে বলেছিলাম লিনাক্স কোথায় ইউজ করা হয়, কোন কম্পিউটারে ইউজ করা হয়, সুপার কম্পিউটারে লিনাক্স ইউজ করা হয়। মাই এসকিউএল, এসকিউএল এর পুরো নাম কি, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, ইউনিক্স, এগুলো হচ্ছে আমাদের ওপেন সোর্স সফটওয়্যার, ওএসএস। আর একটা কি আছে, ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার, ফ্রিওয়্যার যেগুলো কোনো ওনার কাউকে ফ্রিতে ইউজ করতে দেয় পুরোপুরি, যে সফটওয়্যার গুলো, সেগুলো হচ্ছে ফ্রিওয়্যার সফটওয়্যার। আর একটা হচ্ছে ফ্রিমিয়াম, ফ্রিমিয়াম, ফ্রিমিয়াম সফটওয়্যার। কোনগুলো ফ্রিমিয়াম, যেগুলো লাইক স্পটিফাই, যেমন স্পটিফাই তোমার ফ্রিতে গানও শুনতে দিচ্ছে, আবার এক্সট্রা ফেসিলিটিজ এর জন্য কিছু টাকা চাইছে, সেগুলো হচ্ছে ফ্রিমিয়াম। আর প্রিমিয়াম মানে তো বুঝতেই পারছো, যেগুলো পুরোপুরি টাকা ছাড়া তুমি ওপেনই করতে পারবে না। প্রিমিয়াম মানে কিছু সার্ভিসেস ফ্রিতে আছে, আর কিছু সার্ভিসেস টাকা দিয়ে ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, আমরা কিছু মোবাইল সফটওয়্যারের নাম, সফটওয়্যার অপারেটিং সিস্টেমের নাম জেনে রাখি। সেগুলো হচ্ছে, যেমন অ্যান্ড্রয়েড আমরা ম্যাক্সিমাম ইউজ করি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সিম্বিয়ান অপারেটিং সিস্টেম। এগুলো আগের ফোনগুলো ইউজ হতো, সোনি, মোটরোলা, নোকিয়া, পুরোনো ফোন যেগুলো ছিল তাতে সিম্বিয়ান ইউজ করা হতো। ব্ল্যাকবেরি, যেমন ব্ল্যাকবেরি তো ফোনের নাম ছিল, সফটওয়্যার হয়তো, হ্যাঁ ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ছিল একটা। উইন্ডোজ ফোন ছিল সাথে তখন। আর একটা আছে আমাদের আইওএস, আইফোনের যে অপারেটিং সিস্টেম সেটা। ঠিক আছে, এরপরে আমরা নতুন টপিকে যাব। আমরা এবার জানবো প্রোগ্রামিং কনসেপ্ট গুলো। প্রোগ্রামিং কনসেপ্ট, আমরা তিন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দুই নম্বর হচ্ছে মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ, তিন নম্বর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি ব্যাপার, এখানে হচ্ছে মোস্ট মোস্ট ডিফিকাল্ট বলতে পারি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এতে কি কি আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে লো লেভেলের মধ্যে, মেশিন ল্যাঙ্গুয়েজ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু কম্পিউটার বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। এটা কালেকশন অফ বাইনারি ডিজিট 0 1, এই দুটোর কালেকশন দিয়ে তৈরি হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার ইন্টারফেস হিসেবে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল যদি আমরা বলি, প্রোগ্রাম সি একটা মিডিয়া লেভেল, হাই লেভেলের মধ্যে চলে যায়, সি প্লাস প্লাস, এগুলো হাই লেভেলের মধ্যে পড়ে যায়, সি, সি প্লাস প্লাস, ফরট্রান, এগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে আমরা বুঝতে পারি। অ্যাডভান্সড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো কোনো একটা স্পেসিফিক জবের জন্য বা কাজের জন্য এগুলো তৈরি করা হয়েছে। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে সি প্লাস প্লাস, সি, ফরট্রান। ফরট্রান কি বলেছিলাম, প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর্মুলা ট্রান্সলেশন। তারপরে অ্যালগল, অ্যালগরিদম, অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ বলে এটা, অ্যালগরিদম যেটা বলে, অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, অ্যালগল। তারপরে আমাদের কোবল ছিল, কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ,
তারপরে ছিল বেসিক বলে একটা আছে, বেসিক। বেসিকের উপর মধ্যে বিগিনার্স, অল, সিম্বল পারপাস, অল পারপাস, সিম্বলিক, ইনস্ট্রাকশন কোড। ইনস্ট্রাকশন কোড, বিগিনার্স, অল পারপাস, সিম্বলিক, ইনস্ট্রাকশন কোড। এটা হচ্ছে বেসিক। পাস্কাল, পাস্কাল বলে একটা আছে, এটা তৈরি করেছিল ব্লেজ পাস্কাল। সি প্লাস প্লাস, পাইথন, পাইথন হাই লেভেল, জাভা হাই লেভেল, জাভা স্ক্রিপ্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে উদাহরণ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কি কাজ? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ট্রান্সলেটর এটা কনভার্ট করে, কি কনভার্ট করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ভাগ করে মেশিন ল্যাঙ্গুয়েজে। এটা মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দুই রকম, একটা হচ্ছে অ্যাসেম্বলার, যেটা পরীক্ষায় আসে, অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রেটার কি, আর কম্পাইলার কি, এই তিনটে আসে। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি থেকে অ্যাসেম্বলি থেকে মেশিনে নিয়ে যায়। ইন্টারপ্রেটারের কি কাজ? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে, সবই মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে যাবে। এখানে প্রথমে বললাম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কাজই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে, ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে, কম্পাইলারের কি কাজ? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে। একই তার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার তাদের একটুখানি ডিফারেন্স আছে। অ্যাসেম্বলি কি করে? অ্যাসেম্বলার করে হচ্ছে এটা লাইন বাই লাইন কাজ করে, আর এটা যদি কোথাও কাজ এক্সিকিউশন হতে হতে কোথাও এরর দেখে, সেটা সাথে সাথে ইউজারকে জানিয়ে দেয় এবং কাজ বন্ধ করে দেয় ইমিডিয়েটলি। কিন্তু কম্পাইলার অন গোতে একবারে কাজ হয়ে যায়, মানে এটার চেয়ে আরো এটা কম্পাইলার একটু বেশি অ্যাডভান্স ইন্টারপ্রেটারের চেয়ে। ওকে, এইটুকু আমরা মনে রাখতে পারি, আরো ডিটেলসে জানতে গেলে বই থেকে পড়তে হবে। পরেরটা, পরের হলো আমাদের মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে খুব বেশি প্রশ্ন আসে, তাই এটা একটু আমাদের একটু ভালো করে করতে হবে। মাইক্রোসফট অফিস, আচ্ছা মাইক্রোসফট অফিসের আগে মাইক্রোসফট উইন্ডোজ নিয়ে আমরা একটু জেনে নিই। মাইক্রোসফট উইন্ডোজ তো অনেক রকমের হয়, যেমন মাইক্রোসফট 95 হয়, উইন্ডোজ 95, উইন্ডোজ 98, এক্সেল 2000, তারপর আমাদের এখন চলছে 7, 8 করতে করতে এখন 12 মতো চলছে, 12, 13, মানে উইন্ডোজ 13 যেটা বলি বা 12 যেটা বলি আমরা, এরকম। তো এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে? উইন্ডোজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে। তারপরে এরা ডস, এমএস ডস এর কাজ করতে পারে। তারপরে হায়ার স্টেবিলিটি আছে, হায়ার সিকিউরিটি আছে, সবকিছুই আছে। তো আর বাকি আমরা জানি অনেক কিছু, মানে আমরা দেখেছি অনেক কিছু, লাইক রিসাইকেল বিন কি কাজ, বা মাই কম্পিউটারের কি কাজ, নিউ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা কম বেশি জানি। না জানলেও তো এখন আপাতত শেখা যাবে না। আমরা যাই মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের মধ্যে অনেকগুলো প্যাকেজ থাকে, যেমন একটা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বলি, যেটাকে আমরা এমএস ওয়ার্ড বলি, এর ফাইল এক্সটেনশন, মানে কোনো একটা ফাইল, তো কোনো একটা ফাইল বানালে তার লাস্টে একটা এক্সটেনশন থাকে, সেটা কি? সেটা হচ্ছে ডিওসি বা ডিওসিএক্স। এটা ডকুমেন্ট, আর এটা হচ্ছে এখন বর্তমানে এক্সটেন্ডেড ভার্সন, এক্স মানে এক্সটেন্ডেড। ওকে, তারপরে আমাদের আছে এমএস এক্সেল। এমএস এক্সেল এটা কি বলি আমরা? ডট এক্স এল এস এর এক্সটেনশন, মানে আমরা একটা ফাইল সেভ করলে লাস্টে দেখবে এক্স এল এস লেখা আছে, বা ডট এক্স এল এস এক্স, মানে এটা এক্সটেন্ডেড ভার্সন তাই। তারপরে কি আছে? এমএস পাওয়ার পয়েন্ট আছে। পাওয়ার পয়েন্ট এটা কি? ডট
পিপিটি দেখবে বা ডট পিপিটি এক্স দেখবে। এছাড়াও কি আছে, আরো কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, এমএস আউটলুক, যেটা কি কাজ, মেইল সার্ভিসের কাজ। এমএস অ্যাক্সেস আছে, যেটার কাজ কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না সফটওয়্যার, ডিবিএম সফটওয়্যার। এইগুলো হচ্ছে ব্যাপারে। এবার টুকটুক করে অল্প অল্প করে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাপারে জানবো, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই দুটো তো এইটুকু জানলেই হবে। এমএস অ্যাক্সেসের কাজ ডিবিএম সফটওয়্যার হিসেবে, আর এমএস আউটলুকের কাজ মেইল হিসেবে। ওকে, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড তাহলে আমাদের কি হলো, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এটা কোনো সিস্টেম সফটওয়্যার না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এমএস এক্সেল কি, এমএস এক্সেল কি, এমএস এক্সেল হচ্ছে স্প্রেড শিট, এটা স্প্রেডশিট, a matrix of row and columns similar to MS Excel খুলে দেখবে এরকম থাকছে রো কলাম দিয়ে। MS Excel এ তো এই স্প্রেডশিট একটা, MS Excel একটা। তো আমাদের পরীক্ষায় যেটা খুব বেশি আসে, আর MS পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। এটা প্রেজেন্টেশন, যে আমরা ক্লাস নিই বা এখন নিচ্ছি, এটা MS পাওয়ার পয়েন্টে নিচ্ছি। প্রেজেন্টেশন, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রেজেন্টেশন। আমাদের যেটা পরীক্ষায় খুব বেশি আছে সেটা হচ্ছে এগুলো থেকে। আমাদের তো একটু কিছু কিছু ওই, যেটা যদি আমরা খুলি এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা এমএস পাওয়ার পয়েন্ট, তাহলে সেখানে আমরা অনেক দেখতে পাই। যেমন এরকম যদি খুলি, এখানে দেখছি লেখার জায়গা আছে, আর এটা যেমন হোম বাটনে আছে, হোম বাটনে থাকলে অনেকগুলো আইটেম দেখা যায়, সেটা কোথায় কোন আইটেম দেখা যায়, বা ভিউ বাটনে থাকলে এখানে কোন আইটেম দেখা যায়, এগুলো একটু দেখে রাখলে ভালো হয়। তবে তার চেয়ে বেশি যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে শর্টকাট কি। যেমন এমএস ওয়ার্ডে থাকে অনেক সফটওয়্যার কি, এই শর্টকাট কি যেগুলো আমাদের খুব সবসময় কাজে লাগে যে কোনো পরীক্ষাতে বা যে কোনো জায়গাতে। যেমন এমএস ওয়ার্ডে থাকে কন্ট্রোল সি টিআরএল প্লাস কন্ট্রোল প্লাস সি, মানে এটা হচ্ছে কপি, কন্ট্রোল প্লাস এক্স মানে কাট, এইগুলো। কন্ট্রোল প্লাস ভি মানে পেস্ট, তারপরে কন্ট্রোল প্লাস ওয়াই মানে রিডু, কন্ট্রোল প্লাস জেড মানে আনডু। এইগুলো এগুলো আমাদের আরো অনেক আছে, সেগুলো জানতে হবে। যেমন ফাংশন কি, F7 মানে, এখানে F7 এর কাজ হচ্ছে স্পেলিং চেক এর কাজ। এরকম যেমন এমএস এক্সেলেও আলাদা আছে, কিছু কিছু সেম আছে, আবার অনেকগুলো আলাদা আছে। যেমন ওখানে এমএস এক্সেলে কিছু ফর্মুলা থাকে আলাদা করে, ফর্মুলাগুলো মনে রাখতে হয়। যেমন সামের কাজ, অ্যাডিশন, সাম বলে একটা আছে, সেটা অ্যাডিশন করে। অ্যাভারেজ একটা এগুলো অ্যাকচুয়ালি ফাংশন। ফাংশনগুলো কি ফর্মে থাকে, ফরম্যাটটা দিয়ে দিতে পারে পরীক্ষায়, এরকম A1 A5, সাম A1 A5 এরকম দিল, আবার কোনো একটা অপশন দিল সাম A1 এরকম দিল A5, তখন এটাই সঠিক অ্যান্সার হবে। এরকম থাকে, তবে এরকম মনে হয় না পরীক্ষায় থাকবে। তো আমরা শর্টকাট কি গুলো দেখে নেব, খুব ইম্পর্টেন্ট বা যেগুলো খুব সবসময় ফ্রিকুয়েন্টলি ইউজ হয়ে থাকে সেইগুলো দেখে নিতে হবে। যেমন একটা এমএস পাওয়ার পয়েন্ট একটা খুব মোস্ট ইউজড একটা শর্টকাট কি, সেটা হচ্ছে কন্ট্রোল সিটিআরএল প্লাস এম। এটা কি কাজ, এটা হচ্ছে নিউ স্লাইড অ্যাড করা, অ্যাডিং নিউ স্লাইডস। এটা এসে থাকে পরীক্ষা, দেখতে পাই আমরা।
এবার আমরা একটু কম্পিউটার নেটওয়ার্ক গুলোর ব্যাপারে জানবো অল্প করে। কম্পিউটার নেটওয়ার্ক, আমাদের কম্পিউটার নেটওয়ার্ক অনেক রকমের হতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক যেমন একটা হচ্ছে ল্যান, একটা কম্পিউটার নেটওয়ার্ক। ল্যান এর ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ল্যান একটা ছোট একটা এরিয়া, সিঙ্গেল সাইট নেটওয়ার্ক এক ধরনের। এটা খুব কাছাকাছি ডিভাইসের সাথে ল্যান এটা দিয়ে কাছাকাছি ডিভাইসের সাথে অ্যাড করা হয়, এটা ল্যান হয়। তো এখান থেকে কানেকশন নিয়ে যেমন পাঁচটাই, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার, এগুলো অ্যাড করা হয় ল্যান দিয়ে। এটা ম্যাক্সিমাম রেঞ্জ 1 কিলোমিটার হতে পারে আর এগুলোর ল্যানের আর এর ম্যাক্সিমাম স্পিড হতে পারে 1000 Mbps পর্যন্ত। আর ল্যানের ক্ষেত্রে কেবিল ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওয়ান বলে একটা আছে, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এগুলো অনেকগুলো কালেকশন অফ ল্যান মিলিয়ে একটা ওয়ান তৈরি হয়। আর এগুলোর স্পিড অত বেশি, যেহেতু অনেকটা মানে দূরত্ব হয়ে যাচ্ছে, তো এর স্পিড অতটা বেশি থাকে না। এর স্পিড 100 Mbps মতোই থাকে। এর চেয়ে বড় যেটা হচ্ছে যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা আরো বড়, এটা মেট্রোপলিটন একটা বড় একটা জায়গা নিয়ে। তো ম্যানের ক্ষেত্রে স্পিড আরো কমে যায়, 100 Mbps হয়ে যায়। সরি, ম্যানটা ল্যানের চেয়ে বড় কিন্তু ওয়ানের চেয়ে ছোট। ম্যানের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের কেবল টিভি নেটওয়ার্ক, যেগুলো এগুলো ম্যান নেটওয়ার্কের দ্বারা করা হয়, কেবল টিভি নেটওয়ার্ক যেটা। আর একটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাও এটাও ছোট একটা এরিয়া নিয়েই হয়। এবার একটু আমরা কম্পিউটার, এবার একটু ইন্টারনেট নিয়ে জানবো। ইন্টারনেট, ইন্টারনেটের জনক বলা হয় কাকে? ভিন্ট কার্ভ, ইনাকে ইন্টারনেটের জনক বলা হয়। আর ইনি 1950 সালে প্রথম ইন্টারনেট চালু করেন। তো আহ, তার অনেক পরে আমাদের ফার্স্ট অপারেশনাল নেটওয়ার্ক চালু হয়, যেটার নাম আপরা আরপা আরপানেট বলে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। আরপানেট, আরপানেট বলে একটা নেট। তার অনেক পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আর একটা ইউনিভার্সিটি অফ উটা বা কিছু একটা নিয়ে, এই দুটো ইউনিভার্সিটি মিলে, অত জানতে হবে না, যে এইটার নাম জানতে হবে। প্রথম অপারেশনাল ইন্টারনেট সার্ভিস এরাই দিয়েছিল, আরপানেট প্রথম দিয়েছিল। এটা 1969-এ দিয়েছিল। এবার আমরা কিছু ইন্টারনেট প্রোটোকলের নাম জানবো, যেমন টিসিপি আইপি। টিসিপি আইপি একটা প্রোটোকল, এফটিপি একটা প্রোটোকল, আর একটা হচ্ছে এসএমটিপি একটা প্রোটোকল। এসএমটিপিটা হচ্ছে ইমেল সার্ভিসেসের জন্য এসএমটিপি এটা হয়, এই নেটওয়ার্কের উপরে এসএমটিপিটা হয়। ইমেল সার্ভিস, এসএমটিপি মানে সিম্পল, এম ফর মেল, টি ফর ট্রান্সফার, পি ফর প্রোটোকল। টিসিপি আইপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। এটাও মেসেজের উপরেই কাজ করে, ইন্টারনেট প্রোটোকল আর কি। এটা তো ইন্টারনেট প্রোটোকল, বুঝতেই পারছো। এফটিপি এটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল মনে রাখা যায়। এটা যেমন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, বা আইপি তো মনেই থাকবে, টিসিপি আইপি এরকমই থাকবে অপশন, টিসিপি আইপি। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি, বুঝতেই পারছো। তারপরেও আছে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল, ওয়াপ। পুরোনো ফোনে দেখেছো এই প্রোটোকলটা থাকতে আমরা এইটা চেঞ্জ করতাম, তারপরে ইন্টারনেট কানেক্ট হতো, এরকম ওয়েব। এটা ব্রাউজিং করার জন্য স্মল মোবাইল ডিভাইসেসে ওয়েব বলে এটা। ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস কমিউনিকেশন আইপি নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছানো, ভিওআইপি যেটা। আর এটা হচ্ছে এর মতোই, সেটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3।
এটা একটা এটার মতোই মেল সার্ভিসের জন্য ইউজ করা হয়। আর একটা আমাদের ইম্পর্টেন্ট গ্রুপ যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কিভাবে মেসেজ ফরম্যাট করা হবে আর ট্রান্সমিট করা হবে ওয়েব সার্ভারের মাধ্যমে, সেটা রেসপন্সিবিলিটি এইচটিটিপি নেয়। আরেকটা কিছু আমাদের এইচটিএমএল, এটা প্রোটোকল না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা একটা ওয়েব পেজকে সেভ করলে কি ফরম্যাটে সেভ হয়, সেই এরকম কোশ্চেন থাকে, যেটা এইচটিএমএল ফরম্যাটে। ওয়েব পেজ সেভ করলে এইচটিএমএল ফরম্যাটে হয়। যেমন আমরা একটু আগে বললাম যে ডকুমেন্ট সেভ করলে docx এইভাবে হবে, তেমন এটা .html এইভাবে সেভ হবে একটা ওয়েব পেজ সেভ করলে। এবার কম্পিউটার সিকিউরিটি, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার। কম্পিউটার সিকিউরিটি লাস্ট এবং ইম্পর্টেন্ট খুব একটা চ্যাপ্টার। এটাকে আর কি বলি আমরা, এটাকে আরো যেটা বলি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা আইটি সিকিউরিটিও বলে থাকি। কি ভাবে আমাদের এই সিকিউরিটি ব্রিচ হতে পারে বা আমাদের সাইবার অ্যাটাক হতে পারে? ডাউনলোডেবল প্রোগ্রাম থেকে হতে পারে, ক্র্যাক সফটওয়্যার, মানে আমরা অনেক সময় ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করি যাতে কোনো কিছু ফ্রিতে অ্যাক্সেস করতে পারি তাই, বা ইমেল অ্যাটাচমেন্ট পাঠায় অনেক সময়। এটা কি বললাম, ডাউনলোডেবল প্রোগ্রাম থেকে। দেখা গেলো একটা কিছু ডাউনলোড করলাম, ওর মধ্যে সফটওয়্যার, ওই মানে যেটা ডাউনলোড করেছি ওই প্রোগ্রামের মধ্যে ভাইরাস লুকানো আছে, তো সেখান থেকে একটা আমাদের সাইবার অ্যাটাক হতে পারে। আর একটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার যেগুলো বানাই সেখানে ভাইরাস ঢুকে থাকতে পারে। আমরা ফ্রিতে ইউজ করার জন্য অনেক সময় ক্র্যাক সফটওয়্যার ইউজ করি। তারপরে ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে কেউ আমাদের পাঠাতে পারে, তাই যে কোনো অ্যাটাচমেন্ট আমরা ডাউনলোড করবো না, না ট্রাস্টেড সোর্স থেকে আসলে। আর একটা হচ্ছে সাইবার অ্যাটাক হতে পারে বুটিং ফ্রম আননোন সিডি, যে কোনো একটা সিডি আননোন, চেনা নেই, ট্রাস্টেড না, সেরকম সিডি থেকে বুট করালে কম্পিউটার সিস্টেম কি আমাদের উপরে কি করতে পারে তাহলে, এইগুলো করলে আমাদের উপরে সাইবার অ্যাটাক হতে পারে। কেউ স্পাই করতে পারে আমাদেরকে, কেউ আমাদের ইনফরমেশন নিয়ে নিতে পারে, এরকম নানা রকম প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার আমাদের যেটা আছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যারের ফুল ফর্ম হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। এটা এটা আমাদের কি করতে পারে, কম্পিউটার সিস্টেম ড্যামেজ করতে পারে, আমাদের যে সেন্সিটিভ ইনফরমেশন আছে সেগুলো অ্যাক্সেস নিতে পারে বা নিয়ে নিতে পারে। তারপরে এই অ্যাক্সেস নিয়ে নিতে পারে, এটাই এটুকুই। কি করতে পারে তাহলে, আমাদের কম্পিউটার সিস্টেমটা ড্যামেজ করতে পারে আর আমাদের ইনফরমেশন নিয়ে নিতে পারে। এটা এর এক্সাম্পলের মধ্যে কি পড়ে, ওয়ার্মস পড়ে এর এক্সাম্পলের মধ্যে, ট্রোজান হর্সেস। পরীক্ষার রাইট কোশ্চেন আসলে ট্রোজান হর্সেস কার মধ্যে পড়ে, ম্যালওয়্যার না ভাইরাস না ওয়ার্ম, কার মধ্যে পড়ে এটা? কোন ডাইরেক্ট ম্যালওয়্যার মারতে হবে। ট্রোজান হর্সেস, স্পাইওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এই ভাইরাসেস, এগুলো সবই ম্যালওয়্যার। তো ভাইরাসের কথা যদি বলি, ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তাহলে ভাইরাসের ফুল ফর্মটা জানলাম, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এটা একটা সিম্পল, একটা স্মল প্রোগ্রাম যেটা কম্পিউটারে যায়, তারপরে নিজে কপি করে নিজে কপি হতে থাকে আর স্প্রেড হতে থাকে চারিদিকে, মানে কম্পিউটারের সমস্ত জায়গায় বুট ব্লক হয়ে যায়, অপারেটিং সিস্টেম এরিয়া এফেক্টেড হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো নষ্ট হতে থাকে। ফার্স্ট কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার হচ্ছে ফার্স্ট কম্পিউটার ভাইরাস।
তো ভাইরাস আমাদের কি কি করতে পারে? মনিটর করতে পারে আমরা কি করছি, আমাদের কম্পিউটারের পারফরমেন্স স্লো করে দিতে পারে, আমাদের লোকাল হার্ড ডিস্কটা নষ্ট করে দিতে পারে, কম্পিউটার নেটওয়ার্কটা নষ্ট করে দিতে পারে, আমাদের মেমোরি সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করে দিতে পারে, অ্যানোয়িং অ্যানোয়িং অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারে, এইসবই। ক্রিয়েটিং মোর দ্যান অন পার্টিশন ইন হার্ড ড্রাইভ, এটাও হতে পারে। বুট টাইমটা এক্সটেন্ড করে দিতে পারে এইসব। ওয়ার্ম, আরেকটা ভাগ আমরা পড়লাম, আরেকটা ভাগ পড়েছিলাম আমরা ওয়ার্ম। ওয়ার্ম, ওয়ার্মটা কি? এটা এক ধরনের ম্যালওয়্যার, যেটা নিজে থেকে রেপ্লিকেট করতে থাকে আর একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ছড়াতে থাকে। ভাইরাস কি হলো, তোমার যার কম্পিউটার ছিল তার কম্পিউটারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল, আর ওয়ার্ম কি করছে, সেই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়াচ্ছে, এটাই। তো এদের এই ওয়ার্মের এক্সাম্পল, এটা যেমন ভাইরাসের এক্সাম্পল একটা দিলাম, ক্রিপার বলে একটা ছিল। ওয়ার্মের এক্সাম্পল একটা হচ্ছে আই লাভ ইউ বলে একটা ওয়ার্ম আছে, মরিস বলে আছে, নিমডা বলে একটা ওয়ার্ম আছে। তারপরে আমরা ট্রোজানের কথা আসি, যে ট্রোজান, ট্রোজান হর্স যেসব, এটা সেলফ রেপ্লিকেটিং। ওয়ার্ম একটা সেলফ রেপ্লিকেটিং, মানে নিজে নিজে রেপ্লিকেট করছিল আর নিজে অন্য কম্পিউটারে ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু এটা ট্রোজানটা সেলফ রেপ্লিকেটিং। এই মানে সরি, ট্রোজানটা উল্টো, ট্রোজানটা নন সেলফ রেপ্লিকেটিং, মানে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে না ট্রোজানটা, কিন্তু ওয়ার্মটা নিজে নিজে রেপ্লিকেট করতে পারে। তাহলে ট্রোজান আমাদের নিজে নিজে রেপ্লিকেট করে চারিদিকে ছড়াতে পারে না, বা অন্য কম্পিউটারে ছড়াতে পারে না, বা নিজেও নিজের মধ্যে ছড়াতে পারে না। কিন্তু কি করতে পারে ট্রোজান হর্সেস? ট্রোজান হর্সেস তোমার ইনফরমেশন গুলো দেখতে পারে, দে ক্যান স্টিল আওয়ার ইনফরমেশনস, এটাই। আর একটা কি বললাম, একটা বললাম স্পাইওয়্যার। স্পাইওয়্যার কি করে, এরা কম্পিউটার ইনস্টলড হয়ে গেলে সিস্টেম ওনার, যে যার সিস্টেম, সেই সিস্টেমের অ্যাক্টিভিটি কি কি, অন ইনফরমেশন গুলো সবগুলো নিয়ে নিতে পারে, কি কি ইনফরমেশন আছে সেগুলো। এটা এগুলো লিগ্যাল ইলিগাল সব ভাই, মানে এই যে স্পাইওয়্যারটা দুই কারণে ইউজ হতে পারে, লিগ্যাল কাজে বা ইলিগাল কাজে ইউজ হতে পারে, এটাই। আমরা কি কিভাবে বুঝতে পারি যে আমাদের কম্পিউটারে ম্যালওয়্যার আছে, সেটা একটা হলো আমাদের অড অড মেসেজ দেখাবে, তারপরে অনেক সময় অ্যাড দেখাবে, কিছু ফাইল হঠাৎ করে দেখবে মিসিং হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, পিসি ক্র্যাশ হয়ে যাচ্ছে, তারপরে আনএক্সপেক্টেড সাউন্ড শোনা যাচ্ছে, পিসি হঠাৎ করে ব্লিঙ্ক আউট হয়ে যাচ্ছে, এরকম। তো এইগুলো ম্যালওয়্যার ছাড়াও আমাদের কম্পিউটার আরো অন্যান্য ভাবেও কম্পিউটারের সিকিউরিটি ব্রিচ হতে পারে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে স্পুফিং। স্পুফিং কিভাবে হয়? কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিয়ে কম্পিউটার অ্যাক্সেস করে, তখন কম্পিউটার অ্যাক্সেস করে ফেলে আনঅথরাইজড ভাবে, এটাকে স্পুফিং বলে। এটার আরেকটা নাম হচ্ছে ম্যাসকুয়েরেড। আরো কি আছে, আরো হচ্ছে সালামি টেকনিক বলে একটা টেকনিক আছে। এই টেকনিকের মাধ্যমে কি করে, মানে স্মল অল্প অল্প করে টাকা নেয় অনেকগুলো অ্যাকাউন্ট থেকে, দিয়ে একটা বড় স্ক্যাম করে সালামি টেকনিক। এছাড়াও কি আছে, হ্যাকিং আছে, হ্যাকিং আছে, হ্যাকিং আছে, হ্যাক করা, এটা বুঝতে পারছো। ক্র্যাকিং আছে, পিশিং আছে, পিশিং, এটা ইম্পর্টেন্ট। পিশিং এ কি হয়, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের ডিটেলস, এগুলো একটা ট্রাস্টওয়ার্দি পারসন হিসেবে নিয়ে নেয় এরা, দিয়ে পরে সেটা মিসইউজ করে পিসিং এ। পিসিং মানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড মনে রাখবে। পিসিং মানে পাসওয়ার্ড বা ডিটেলস, যে কোনো ডিটেলস একটা বিশ্বস্ত মানুষ হিসেবে নিয়ে সেটা নিয়ে পরে মিসইউজ করা। এছাড়াও স্প্যাম আছে, স্প্যামের মাধ্যমে হয়। এছাড়া অ্যাডওয়্যারের মাধ্যমে হয়, রুট কিটের মাধ্যমে হয়। এছাড়াও
তাহলে এই এই যে আমাদের এইসব ভাবে আমাদের কম্পিউটার যে হ্যাকিং হচ্ছে বা কম্পিউটার সিকিউরিটি ব্রিচ হচ্ছে বা একটা সাইবার অ্যাটাক হচ্ছে, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি আনা হয়েছে? অ্যান্টিভাইরাস। টু প্রিভেন্ট দিস, অ্যান্টিভাইরাস ইন্ট্রোডিউস করা হয়েছে। ভাইরাস, কিছু অ্যান্টিভাইরাসের এক্সাম্পল আমাদের জেনে রাখা উচিত, কারণ অপশনে 3টে দিয়ে দিল অ্যান্টিভাইরাস, 4 নম্বরটা আমরা জানি না, সেটাই অ্যান্টিভাইরাস না হবে। যেমন অ্যাভাস্ট একটা অ্যান্টিভাইরাস, K7 অ্যান্টিভাইরাস, তারপরে তারপরে আছে ম্যাক আছে, ম্যাক নটন, কুইক হেল, ক্যাসপারস্কি আছে একটা। এইগুলো আমরা আর কি খুব নাম শুনে থাকি অ্যান্টিভাইরাস গুলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্টিভাইরাস, আর একটা হচ্ছে আমাদের ফায়ারওয়াল। এটা আমাদের হার্ডওয়্যার বেসড হতে পারে বা সফটওয়্যার বেসড হতে পারে। এটা কি করে আমাদের? এটা আমাদের নেটওয়ার্ককে সিকিউর রাখে। সিকিউরস নেটওয়ার্ক। এটা কিভাবে সিকিউর করে? এটা সবসময় মনিটর করতে থাকে ইনকামিং আর আউটগোয়িং যে নেটওয়ার্ক ট্রাফিক আছে সেগুলো, আর সেগুলো অ্যানালাইজ করতে থাকে, আর সেটা দেখতে থাকে সেটা অ্যালাউড করা যাবে কিনা, সেটা ট্রাস্টেড কিনা। এটাই এর কাজ ফায়ারওয়ালের। আর একটা কি ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্যাচেস। প্যাচেসটা কি? প্যাচেসটা হচ্ছে একটা সফটওয়্যার। অ্যান্টিভাইরাসটা বলেছিলাম নিশ্চয়ই, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর প্যাচেসটা একটা সফটওয়্যার যেটা প্রবলেম, কম্পিউটার প্রোগ্রামে যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে সেটা ফিক্স করে। এটা কম্পিউটারের ভালনারেবিলিটি বা বাগ ফিক্স করে, আর ইউজেবিলিটি আর পারফরমেন্স বাড়ায় প্যাচেস। আমাদের এইটুকুই, ছোটোর মধ্যে এইটুকুই, খুব ইম্পর্টেন্ট টুকু, 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করার মধ্যে। সো থ্যাংক ইউ।